অল্প দামে ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হচ্ছে, নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, সার্বভৌমত্বকে দিন দিন দুর্বল করে দিচ্ছে। এই আমি তো মনে করি অত্যন্ত পবিত্র দায়িত্ব পালন করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার বদলে অসাম্প্রদায়িকতা থাকলে এটা এস্টাবলিশ করা হতো, এবং ধর্ম নিয়ে যারা অপরাজনীতি করে তাদের জন্য এই রাজনীতিটা কঠিন হয়ে যেত। মানে পার্থক্যটা কি? মানে ধর্মনিরপেক্ষ থেকে আর অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িকতা খুব স্পেসিফিক, আপনি কোনো সম্প্রদায়গত দৃষ্টিভঙ্গি রাখতে পারবেন না। আর ধর্মনিরপেক্ষতার 4টা মিনিং সংবিধানেই দেওয়া আছে। কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, এমনকি কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেওয়া যাবে না। এটা আমাদের 12 নম্বর অনুচ্ছেদে এখনো আছে, দেখেন এখন খুলে দেখেন 4টা মিনিং আছে। আবার 2 এতে বলা আছে ইসলাম রাষ্ট্র ধর্ম। এই অহেতুক প্রশ্নে যেতে হতো। কিন্তু আপনি বলছেন অসাম্প্রদায়িকতা থাকলে আমরা এই এড়াতে পারতাম। কিভাবে অসাম্প্রদায়িকতা? এটা তো উল্লেখ করতাম না আমি। অসাম্প্রদায়িকতা থাকলে, অসাম্প্রদায়িকতা মানে হচ্ছে কোন সম্প্রদায় ধর্মের পরিচয়ের ভিত্তিতে কারো বিরুদ্ধে বৈষম্য করা যাবে না, নিপীড়ন করা যাবে না, ফুল স্টপ। ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেওয়া যাবে না, পাগলরে শাকো নাড়াইতে বলতে হয় না, পাগলকে বলতে হয় না শাকো নাড়ায় না। আপনি ধর্মকে রাজনৈতিক মর্যাদা দিতে হবে না, এই ধরনের কিছু উল্লেখ না থাকলেই তো হতো। কারণ আপনি আরেকটা জিনিস শোনেন খালেদ, যখন আমরা ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে ঢুকাই তখন ভারতের সংবিধানেও ধর্মনিরপেক্ষতা ছিল না, এই অঞ্চলে কোন সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল না। কাজে আমি মনে করি এটা একটা সুপার ইম্পোজিশন হয়েছে। এই জাতি মানসিকভাবে, শিক্ষাগতভাবে, ইন্টেলেকচুয়ালিগতভাবে, সংস্কৃতিগতভাবে ওইটুক উপযুক্ত ছিল, তারা অসাম্প্রদায়িকতা গ্রহণ করত। কিন্তু ধর্মনিরপেক্ষতা দেওয়াতে ধর্ম নিয়ে অপরাজনীতি সম্ভব হয়েছে। আপনারা এক ধরনের মানে তৈরি করছেন, মানে এটা তো অসাম্প্রদায়িকতা শব্দ থাকলে সুযোগটা পেত না। আমি খুব অনেস্টলি আপনাকে বলি। আর সেকেন্ড কথা হচ্ছে কি, দেখেন বঙ্গবন্ধু যখন ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেছে, কিন্তু বঙ্গবন্ধুর আমলেও তো মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের অসাধারণ সম্পর্ক গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু ওআইসি সম্মেলনে যোগদান করেছিলেন। আমি বললাম ধর্মনিরপেক্ষতা যদি না, সাম্প্রদায়িক না, কিন্তু আপনি ধর্মনিরপেক্ষতা বলতে আমরা এখন যে মিনিং করি যে কোন রকম আপনার ইসলামিক বিশ্ব না, এই বিশ্ব না, আমরা এখন আমরা যারা ধর্মনিরপেক্ষ তাদের জন্য এই মিনিংটা কেউ কেউ করেন না, কেউ কেউ করে। ঠিক আছে, আমি বলতে চাচ্ছি না ওআইসি সদস্য থাকবো না। ধর্মনিরপেক্ষতা বলতে কেউ কেউ, ঠিক আছে আমি কারেক্ট করি, আমরা বলতে বুঝেছি কেউ কেউ যারা অপব্যাখ্যা দিতে চায়, অপতৎপরতা করতে চায়, আমি তো তাদের বিরুদ্ধে কথা বলছি। ধর্মকে ব্যবহার করতে চায়, অপব্যবহার করতে চায়। আগেই আপনাকে বলি, আমাদের সংবিধানে যখন ধর্মনিরপেক্ষতার ডেফিনিশন দেওয়া হয়েছে, কোথাও কিন্তু লেখা নাই রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না। আপনি এক কোণ খুলেন, লেখা আছে অপব্যবহার করা যাবে না। এখনই দেখেন অপব্যবহার করা যাবে না। এই জটিল আলোচনায়, এই বিতর্কে, এই সুযোগ দেওয়ার কোনো দরকার ছিল না। এই কথা না বলে শুধু অসাম্প্রদায়িকতা রাখলেই হতো, সেটাই আমার মূল পক্ষ। আমি একটু ধর্ম নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থা সুবিধাবাদী বলা যাবে কিনা? আওয়ামী লীগকে আমরা সুবিধাবাদী বলছি, তাহলে বিএনপিকে আমরা কি বলবো? বিএনপি তো এই আমার অবস্থানটা এত অন্যরকম হয়ে গেছে বিশেষ করে গবেষণার কারণে, যে আমি কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। তবে আমার মনে হয় যেটা আসিফ যে কথাটা বলেছে, যে ধারাবাহিকতার দিক থেকে বোঝা যায় বিকৃত ব্যাখ্যা হয়। হ্যাঁ, বিকৃত ব্যাখ্যা হয়। কারণ কি, আমরা তার প্রশংসা করি, তার গালি দিই। শেখ সাহেবের রাজনীতি দেখতে বলে এটা হচ্ছে পূর্ববঙ্গের রাজনীতি, পূর্ববঙ্গের কৃষকের রাজনীতি। এই কৃষক প্রধানত মুসলমান, জমিদার বিরোধী, এই সংস্কৃতি থেকে কিন্তু শেখ সাহেব উঠে এসছে। এবং আমার কাছে আমি সবচেয়ে বেশি এখন শেখ সাহেবকে নিয়ে লিখি, কারণ আমি দেখতে পাই যে তার রাজনীতি আওয়ামী লীগ একেবারেই বোঝে না। কিন্তু যিনি বুঝতে পারছেন, এবং যিনি এটাকে সুবিধাবাদ বলা যায়, যাই বলা যায়, সেটা হচ্ছে যে অবস্থানটা কোনোদিনই সাধারণ মানুষ যে বিশ্বাসগুলো করে তার বিপক্ষে কোনোদিন কখনো ছিল না, কোনোদিন যায়নি। জন্মটাই হয়েছে কিন্তু ভারত পাকিস্তান রাজনীতির বিরোধিতার একটি অংশ কিন্তু এতে প্রভাব পড়েছে। পাকিস্তান সবসময় ধর্মকে আশ্রয় নিয়ে রাজনীতি করেছে এবং এখানে ইসলামকে ব্যবহার করেছে তারা বাংলাদেশের জন্মের ক্ষেত্রে। সেই রাজনীতি এখনো চলছে। কিন্তু আপনার এই কথাই ধরে নিলে তাহলে আমরা যে বারবার বিরোধী রাজনৈতিক দল, মানে যারা আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দল, তাদের ক্ষেত্রে ধর্মের ব্যবহার বা অপব্যবহার নিয়ে এত প্রশ্ন তুলি কেন? না, এই কারণে করি কারণ তারা ধর্মটাকে, ওখানে আওয়ামী বিরোধী রাজনীতি দুই ভাগে বিভক্ত। কিন্তু ধর্মনিরপেক্ষতা যেভাবে বাংলাদেশের সংবিধানে এসেছে, বঙ্গবন্ধু যদি সশরীরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিতেন, তাহলে আমার সন্দেহ আছে ধর্মনিরপেক্ষতা সেভাবে আসতো কিনা। অসাম্প্রদায়িকতা আসতে পারতো। সবসময় বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতেন। আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হওয়াকে আমরা ধর্মনিরপেক্ষতা আমন্ত্রণ জানানো হিসাবে দেখছি। নো, এটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার থেকে। এবং আমি আপনাকে আবারও বললাম, কোনো লিটারেচারে কোথাও, বঙ্গবন্ধুর কোনো ভাষণে কোথাও আপনি ধর্মনিরপেক্ষতা শব্দ দেখতে পারবেন না। এবং এই সুপার ইম্পোজিশনের কাফফারা পুরো জাতিকে এখন পর্যন্ত হচ্ছে। আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে, বাকশালের বিরুদ্ধে, তখন কিন্তু ধর্ম নিয়ে বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে
ধর্ম নিয়ে বা ভারতের প্রতি যে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ দেশকে হিন্দু বানিয়ে ফেলেছে এই অপপ্রচারের চেয়ে অনেক বেশি প্রচার। প্রতিটি নির্বাচনে অবশ্যই এইটি মুখ্য হয়ে আমি ওই দাঁড়িয়েছে যে সময়ের দেশ কথা- হিন্দু রাষ্ট্র বানাবো। আমি ওই সময়ের কথা একেবারে সেটা হচ্ছে যে আমি গবেষণাটা করছি বাঙালি মুসলমান তার ধর্ম সম্পর্কে কি ভাবে, এবং আমি তাকে কোনোভাবে তাকে জঙ্গি পাচ্ছি না। ভারতের সাথে আস্থার সম্পর্ক পুনরুদ্ধার করা মানে ভারত আপনার নদী ডাইভার্ট করে নিয়ে যাবে, ট্রানজিট দেওয়ার কথা ন্যাশনাল কোর কমিটি ঠিক করবে 1000 সামথিং, আর ভারত দিবে হচ্ছে 100 টাকা, সীমান্তে স্কুল বালককে পিটায় মেরে ফেলবে। এটা যদি আস্থার সম্পর্ক, আমি সেটা মিন করি নাই, তাহলে হয়তো আমার লেখায় বোঝানোতে ভুল ছিল বা আপনি ভুল বুঝেছেন। আস্থার সম্পর্ক আমি বলতে বুঝিয়েছি ভারতের সাথে মূলত যে জায়গাটায়, সেটা হচ্ছে আমরা শুনেছি, পত্রপত্রিকায় পড়েছি, অ্যানালাইসিস দেখেছি, এখন ভারতীয় বিচ্ছিন্নতাবাদী যারা ছিল, যারা ভারতে বিভিন্ন সহিংসতামূলক কর্মকাণ্ড করতে বলে অভিযোগ রয়েছে, তাদেরকে বিএনপি শেল্টার দিয়েছিল। এবং ভারতের যারা পরাশক্তিগত শত্রু, ধরেন পাকিস্তান, তাদের এজেন্টদের অবাধ বিচরণ ছিল। তো এখানে আমি আস্থা সম্পর্ক পুনরুদ্ধার বলতে এই জিনিসটাকে এনশিওর করতে বলেছি, কারণ আমি যখন মনমোহন সিং এই দেশে আসে, তখন সিকিমে গ্যাংটকে একটা সম্মেলন হয়েছে, ওটা বিনা সিক্রিটা আয়োজন করেছিল। সেখানে গুজরাল সাহেবও ছিলেন, কুলদীপ নায়ার ছিলেন। আমার ওনাদের সাথে মিশে যেটা মনে হয়েছে যে তারা এটাতে প্রচন্ড কষ্ট পেয়েছে, যে বাংলাদেশকে ভারত স্বাধীন হওয়ার ক্ষেত্রে সর্বাত্মকভাবে সহায়তা করেছে, বাংলাদেশে কেন ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা একটা সেফ হেভেন পাবে, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় আস্থা সম্পর্ক ফাটল ধরে এখানে। ওই জায়গাটা পুনরুদ্ধার করতে বলেছি। আর ভারত আমাদের এখানে আপনার আন্তঃনদী সংযোগ প্রকল্প করবে, টিপাই মুভ করবে, রামপাল বিদ্যুৎ প্রকল্প করবে, বর্ডারে নির্বিচারে মানুষ মেরে চলবে, ভারতের লোকজন এখানে অবাধে চাকরি করবে, 5th রেমিটেন্স কান্ট্রি হবে বাংলাদেশ, ভারতের পরামর্শ নিতে হবে, ভারতের সাহায্য নিতে হবে, ভারতের লোন নিতে হবে, এই ধরনের একটা সেই আস্থা সম্পর্ক পুনরুদ্ধারে আমি শেষ করি খালেদ, জি। এই ধরনের অধীনতামূলক সম্পর্কের প্রতিবাদ করা প্রতিটা রাজনৈতিক দলের দায়িত্ব। Right. আস্থা সম্পর্ক বলতে বলছে ভারতের প্রতি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড যেন না করে, সুস্থ হোক। সেটি করছে কিনা বিএনপি, মানে আস্থা সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ভূমিকা? সেটা তো আমার জানার কথা না। স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল, তিনি তো পাইপ টাইপ নিয়ে চলে গেলেন পাকিস্তানে, সেখানে আরামেই দিন কাটলো। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ স্বাধীনতা ঘোষণা করার সাহস পায়নি। এই বক্তব্যটি যদি বিচার করে, যে এই বক্তব্য আমার মধ্যে দেখেন, আমি একটা কথা সবসময় বলি, আমি তো আর মানে আওয়ামী লীগ বিএনপি করি না, বাট আমি নিরপেক্ষভাবে যেটুকু মুক্তিযুদ্ধের বই পড়েছি, আপনাকে সিম্পলি একটা কথা বলি, বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছে কি করে নাই, এটার কতটুকু গুরুত্ব আছে সেটা আমি একটা লাইনে শুধু বলবো। বঙ্গবন্ধু যদি আত্মসমর্পণ করেও থাকে, উনি স্বাধীনতা আন্দোলনটাকে এমনভাবে সংগঠিত করেছিল যে উনার অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকেই বানাতে হয়েছিল, এবং বঙ্গবন্ধুর জন্য পুরা বাংলাদেশ ওয়েট করছিল উনি কখন এসে দেশের শাসনভার গ্রহণ করবে। তো বঙ্গবন্ধুর সমসাময়িক কালের সকল রাজনৈতিক নেতা, সকল জনগণ যখন বঙ্গবন্ধুকে ভুল বুঝে নাই, এত পরে এসে এত ক্ষুদ্র মানুষ হয়ে আমাদের এই ভুল বোঝার কোনো কারণ নাই। বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছিল কোন ট্যাকটিক্যাল কারণে এবং কোন কৌশলগত কারণে বা কি পরিপ্রেক্ষিতে, সেটা বোঝার মতো দরদ, সেটা বোঝার মতো মহত্ব, সেটা বোঝার মতো পড়াশোনা এবং গভীরতা শুধু বিএনপি নেতা না, আওয়ামী লীগ নেতাদের আছে নাকি সন্দেহ, এখনকার প্রজন্মের। আমাদের পক্ষে এটা অনুধাবন করা সম্ভব নয়। যেটা হয়ে গেছে, আমাদের তার কাছ থেকে আশাটা অনেক বেশি হয়ে গেছে। আমাদের দেশের রাজনীতিতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত দুর্বল, এবং আমরা যদি আশা করি যে নির্বাচন কমিশন কিছু করবে, সেটা আমাদেরই বোকামি হয়। আমরা ভাবি যে নির্বাচন কমিশনটা স্বাধীনভাবে একটা সাংবিধানিক একটা শক্তি, কিন্তু নির্বাচন কমিশন আমাদের দেশের রাজনৈতিক শক্তি, সেটা অনেক বেশি সবল। যেটা আপনি দেখবেন গাজীপুরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, এসপি বদলি করে দিল, আবার এসপি কে ফেরত দিয়ে দিল। আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠান, অর্থাৎ নির্বাচন কমিশনের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই বাংলাতে একটা মোটামুটি একটা গ্রহণযোগ্য মানে নির্বাচন করা। সেটা তাদের দোষ না, তাদের কাছে সেই ক্ষমতাও নেই, তাদের কাছে সেই অবস্থা। কিন্তু তাদেরকে তো পুরো ক্ষমতা দেয়া হয়েছে, তারা সেটা ক্ষমতা যদি দেওয়া হতো তাহলে আমি আমার মতে মিষ্টি কাজী রকিবউদ্দিন আহমেদ ঠিক এরকম মিষ্টি মিষ্টি হেসে বলেন যে এর আগেরটা চেয়ে এটা ভালো হয়েছে, কি কি জানি বুঝান, আমি ভালো তিনি বুঝান, কেউ বুঝে না, এটা তো উনি সেটা বুঝেন না। খালেদ আমি একটু বলবো, কিন্তু জাতীয় নির্বাচনে তাদের আগ্রহ খুব কম। আর সাধারণ আমাদের জাতীয় পর্যায়ের আমরা যারা শহরের নাগরিক, আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহ অনেক কম, কেন এটা দিয়ে তো আমাদের কোনো কিছু হয় না। দল পৌঁছেছে, কিন্তু তারপরে নির্বাচনের মান সম্পন্নতা সবাই প্রশ্ন করছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই কমিশন
যা বলেন যে আমি এটা করব আমি ওটা করব, এটা বলার তো কোনো মানে হয় কিন্তু না। আপনি কি মনে করছেন তার ক্ষমতা নেই? হ্যাঁ, আমি মনে করছি তার ক্ষমতা যদি থাকতো তিনি প্রয়োগ করতে পারেন না। প্রয়োগ করতে পারেন না কেন? মানে তিনি কারণ চেয়ারে কি? বসতে পারেন, ক্ষমতা প্রয়োগ করতে পারেন না কেন? খালেদ নির্বাচন কমিশনের দরজা খুললে একরকম কথা বলে, দরজা বন্ধ করলে আরেক রকম কথা বলে। তো অতএব আমি মনে করি না যে সামগ্রিক রাজনীতির যদি অবস্থা উন্নত না হয়, নির্বাচন কমিশনের অবস্থা আলাদাভাবে সবল হবে না। আমি আফসান ভাইয়ের সাথে কিছুটা একমত, কিছুটা দ্বিমত পোষণ করি। অবশ্যই রাজনৈতিক সংস্কৃতির উপর ডিপেন্ড করে নির্বাচন কমিশন কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে। ওনার সাথে আমি যেটা দ্বিমত পোষণ করি সেটা হচ্ছে এই নির্বাচন কমিশনের সাথে অন্যান্য নির্বাচন কমিশনের যদি আমরা তুলনামূলক করি, দেখেন খারাপেরও তো একটা সীমা থাকে, হ্যাঁ, সকল সীমা ছাড়িয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় কি এই লোকগুলো এত ব্যক্তিত্বহীন, এত নির্লজ্জ। একটা পুলিশও যখন একটা ভুল করে বাংলাদেশে স্বীকার করে, লজ্জা পায়, আমরা দেখছি, আমরা আরো সময় চাই, এতে কোনো লজ্জা নাই। কয়েকদিন আগে দেখলাম একটা নির্বাচন কমিশন বলে, আচ্ছা আমাদের কি করতে হবে বলেন, করবো। আরে বেটা, তুই এত বড় একটা দায়িত্ব নিয়েছিস, এখন এই কনস্টিটিউশন পড়ে সে তার দায়িত্ব সম্পর্কে জানে না, নির্বাচন আইন সম্পর্কে জানে না, সাংবাদিকদের বলছে আপনারা কি বলবেন বলেন, কি করতে হবে বলেন, আমরা করবো। এবং বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে একটা, দেখেন অনেক নির্বাচন নিয়ে অনেক সহিংসতা, অনেক কারচুপি হয়েছে। বাংলাদেশে মোটামুটি ভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতো ইউনিয়ন পরিষদ নির্বাচন, কারণ এখানে একটা সরাসরি দলীয় ভাবে ইলেকশন হতো না। এখন সরাসরি দলীয় ভাবে ইলেকশন করার সিদ্ধান্তটা যে নির্বাচন কমিশন নিয়েছে, এখন ধরেন এটা যদি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও এককভাবে নিত, নির্বাচন কমিশন তো অ্যাটলিস্ট বলতে পারতো এটা দলীয় ভাবে সরাসরি ভাবে বললে আইন প্রণেতারা নিয়েছেন, বলতে পারতো, তারা তো স্ট্যান্ড নিতে পারতো। আপনার কেয়ারটেকার নির্বাচনটাই করতে পারে না, সেটা আমি বলছি। এখন প্রতিটা পদে পদে বাতিল করে নাই তারা, মানে প্রতি পদে পদে তারা যেই পরিমাণ ব্যক্তিত্বহীনতা, মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছে, এখন আমার ধারণা একটা গ্রাম পুলিশও নির্বাচন কমিশনকে পাত্তা দেন। এইরকম বিরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতেও গাজীপুরে এসপিকে যখন আনা হলো, যখন নির্বাচন কমিশন যদি স্ট্রংলি বলতো, তখন না সরকার ফিল করবে যে না ওদের একটু একটু ব্যক্তিত্ব আছে, একটু মেরুদণ্ড আছে, যা করবো সেটাই মেনে নিবে না। আপনি কিছুদিন আগে একটা ইলেকশনের সময় নির্বাচন কমিশনার ঢাকা সিটির যে পুলিশ কমিশনার তার অফিসে গিয়ে দেখান, আপনার 2014 সনের না নির্বাচন, 15 সনের 5 জানুয়ারি ইলেকশন, 5 জানুয়ারি ইলেকশনের আগে যেভাবে আমরা পত্র পত্রিকায় দেখতাম যে ভোট কারচুপি, সহিংসতা না, ভোট কারচুপির যে ছবি যেভাবে আসতো, এমনকি 5 জানুয়ারি নির্বাচনের পরে আপনার মনে আছে প্রথম উপজেলা নির্বাচন হলো 5টা ধাপে, প্রথম 2টা ধাপ মোটামুটি ভালো ফেয়ার ইলেকশন হলো, তারপর যখন ব্যাপক কারচুপি, ভোট কেন্দ্র দখল শুরু হলো, তখন প্রচুর ছবি ছাপানো হতো। এখন আমি তো এটা প্রমাণ করতে পারবো না, বাট আমি তো একজন সাংবাদিক ছিলাম, ধরেন আমার বাসায় যখন সাংবাদিকরা আসে, ইন্টারভিউ নেয়, বলে একটা টিভিতে এটা দেখানোর পর এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, এগুলি বাদ দেন, এটা প্রমাণ করতে পারবো না। প্রতিষ্ঠিত সত্য যেটা, ধরেন আমরা যখন ইন্ডিকেটর দেখি, বাংলাদেশের ইতিহাসে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীহীন ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছে, এটা কোনো নজির আছে? এটা সম্ভব না, এটা নজির নাই, এটা নজির নাই। এটা আমি কেন ইন্ডিকেট করছি আপনাকে? কিন্তু চেষ্টা করেছে সে আওয়ামী লীগ করুক কি না করুক, আওয়ামী লীগের টিকিট নিতে, অথবা যেখানে মনে করেছে এখানে বিএনপির প্রভাব বেশি, বিএনপির টিকিট নিতে। কারণ ওই লোকটা জানে যে ওই এলাকায় মারা গেল কেন, মারা তো যাবে, কারণ সেখানে তো একজন লোক প্রভাবশালী না। আমরা স্থানীয় লোকগুলা কিন্তু জানি, আপনার আমার গ্রামে যদি ফিরে যাই, ওই এলাকার লোকটা জানে সেই এলাকায় কয়জন প্রভাবশালী লোক, এবং সেখানে একজন। আগে যেমন গণমাধ্যম যেতে পারতো না, আগে কিন্তু মানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কিন্তু এখন পুলিশদের যাওয়াও অনেক সহজ হয়েছে। মানে আগে চরাঞ্চলে 10 জন লোককে খুন করে ফেলা যেত, আপনি সুবিধাবাদী, সেটি আমার বিবেচনায়। আপনি এই সম্পর্কে আলাদা কথা বলবেন কিনা, আপনারা বলবেন কিনা, সেটি জানতে চাইবো। আমরা একটা বিরতি। মঞ্জুরুল ইসলাম ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা এবং প্রগতিশীলতার ঝান্ডা উঁচু করে কথা বললো। এইসব ব্যাপারে সবসময় আওয়ামী লীগের অবস্থান সুবিধাবাদী, সবসময় না হলো ইদানিং কার সময়ে আর কি অভিযোগ হতেই পারে, কিন্তু এর প্রকৃত জবাবটা আওয়ামী লীগের নেতারা দিতে পারবে। কিন্তু একজন বিশ্লেষক হিসেবে আমি এইটুকু বলতে পারবো, যেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল, বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশটা যেই পথে হেঁটেছে, এর মধ্যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, বাংলাদেশে যেই রাজনীতি চলেছে, সেখানে ধর্মনিরপেক্ষতা উবে গিয়ে রাষ্ট্রধর্ম প্রচার করা হয়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা হয়েছে, এবং পুরো কিছুই মানে যেই 3টা বললেন পুরোটাই পাল্টানো হয়েছে। সে জায়গায় আমার এখানে যেটা মনে হয় যে এরপরে যারা ক্ষমতায় ছিলেন, তারা বাংলাদেশে তো রাষ্ট্রধর্ম করে ইসলামকে কায়েম করে বাংলাদেশকে একটি ভিন্ন রাজনীতি, অর্থাৎ পূর্ব মুক্তিযুদ্ধ বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে তারা বাংলাদেশকে অনেকটাই পাল্টে দিয়েছে। তাইলে হয়তো আওয়ামী লীগকে
ক্ষমতার বাইরে থাকতে হতো, 21 বছর ছিল তো আরো 42 বছর। তারা 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 বাংলাদেশকে পরিবর্তন করে দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন বলতে বাংলাদেশ আওয়ামী লীগকে করতে পেরেছে তারা। না না না, ঠিকই আছে। আমার শিবিরের যে নেতৃবৃন্দ যাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এখানে আসিফ নজরুল উপস্থিত, গণ আদালতে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তাদেরকে আজকে আমরা ফাঁসির কাছে ঝুলাতে পেরেছি। তারা যখন বাংলাদেশের মন্ত্রী, সেই দেশে আওয়ামী লীগের টিকে থাকাই তো একটা অকল্পনীয় ব্যাপার ছিল। এখানে কিন্তু আজকে আমরা অন্তত 72-এর সংবিধানের কথা আওয়ামী লীগ বলতে পারছে, তার কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে। কিন্তু সেই পথে হাঁটছে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে টিকে থাকে, অবশ্যই সেই পুরো 72-এর সংবিধান বাংলাদেশে বাস্তবায়িত হবে, ওই আদর্শটুকু। তার মানে 72-এর সংবিধানে পুরোপুরি ফিরে যাবে, সেই ব্যাকওয়ার্ড না, কিন্তু যেই মূল আদর্শগুলো সেটা কেবল আওয়ামী লীগের দ্বারাই পূর্ণ প্রতিষ্ঠিত করা সম্ভব। ডক্টর আসিফ নজরুল, আপনার মন্তব্য একটু চট করে। এটা তো আসলে আমরা অনেকবার আলোচনা করেছি, তবু আপনাকে কয়েকটা জিনিস বলি। আজকে আফসান ভাই আছে দেখে আমি খুব সাহস করে একটা কথা বলি, এটা আগেও বলেছিলাম, এখনো বলি। এখন বলাটা বেশ সাহসের ব্যাপার, আগে বলছি আগে। দেখেন, বাংলাদেশের আপনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি বিশ্লেষণ করেন, একদম মূল দলিলগুলা দেখেন, 71-এর আগে কোন দলিলে আপনি ধর্মনিরপেক্ষতা দেখাতে পারবেন? অসাম্প্রদায়িকতা ছিল, এটা কিন্তু ছিল। অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ছিল, ভাষা আন্দোলন ছিল। কিন্তু ধর্মনিরপেক্ষতা এই স্পেসিফিক শব্দটা আমি আগেও চ্যালেঞ্জ করেছি, আবার চ্যালেঞ্জ করে গেলাম। 71-এর আগে কোন ডকুমেন্ট আপনি দেখাতে পারবেন না। বঙ্গবন্ধু কোনো ভাষণে নাই, 70-এর নির্বাচনের ম্যানিফেস্টোতে নাই, 6 দফাতে নাই, স্বাধীনতার ঘোষণাপত্রে নাই, বাংলাদেশের অস্থায়ী সংবিধানে নাই, কোথাও নাই। এই তিনটা দলিলে যা আছে তার বাইরে কি কোনো কিছু আমাদের সংবিধানে নাই? হ্যাঁ, থাকতে পারে। আমি আপনি স্পেসিফিক ধর্মনিরপেক্ষতা নাই সেটি বলছেন কেন? কারণ অন্য সবকিছু ছিল, সমাজতন্ত্রের এলিমেন্ট ছিল, গণতন্ত্রের এলিমেন্ট ছিল, ন্যাশনালিজমের এলিমেন্ট ছিল, 4টা মূলনীতির মধ্যে একটাই ছিল না। কিন্তু অসাম্প্রদায়িকতা সবসময় বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে একটা মূল এলিমেন্ট ছিল।